হেই গাইস, আবার চলে এসেছি শেরপাগাঁও ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে। এটা হলো ডে 3 অ্যান্ড ডে 4 এর ভিডিও। কারণ এই দুটো দিনের অনেক কিছু আমরা করেছি, সেই জন্য ব্লগটাও একটু বড় হবে। তো পেশেন্টলি তোমরা একটু দেখো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো ডে 3তে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে সাইট সিইংয়ের জন্য, মানে আশেপাশে যা যা দেখার আছে সব কিছু ঘুরে আসার জন্য। অ্যাকচুয়ালি আমার নীলাভ্রর আর সৌম্যদীপের সব কিছুই প্রায় ঘোরা এখানকার, কিন্তু যেহেতু ডোনা প্রথমবার গেছে সেহেতু ওকে নিয়ে আমরা সব কিছু আবার দেখতে গেছি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে দু তিনটে জিনিস আমারও দেখা নেই, কারণ এই সাইডটাতে আমি আসিনি। আমি যতবার গেছি ওই কী বলে সাঙ্গে ফলস ওই সব জায়গাতে গেছি, এই সব জায়গাতে খুব একটা আসা হয়নি আমারও। কিন্তু সৌম্যদীপ আর নীলাভ্রর এগুলো ঘোরা আগে থেকেই। তো সেজন্য দেখো আমরা প্রথমেই চলে এসেছি একটা এত সুন্দর জায়গায়, মানে দেখেই মনে হচ্ছিলো যে আমরা হয়তো কোনো অ্যাব্রড বা কোনো একদম বিদেশ টিদেশ চলে গেছি এরকম জায়গা। কিন্তু জায়গাটা তোমরা ওখানে ক্যামেরাতে কতটা বন্দি করতে পেরেছি আমি জানি না। ওখানে স্পটে না দাঁড়ালে তোমরা বুঝতে পারবে না যে এই জায়গাটার কতটা সুন্দর। আমরা চলে এসেছি একটা মনিস্ট্রিতে, তোমরা দেখলি সকাল থেকে অনেক কিছু হয়েছে। উঠেছি, কালকে উপোস ছিলাম, খাইনি কিছু। তো আজকে সকালবেলায় উঠে আগে স্নান করেছি, তারপরে চা খেয়েছি, ব্রেকফাস্ট করেছি, স্নান করেছি, তারপর রেডি হয়েছি, তারপরে এসছি এখানে। আর অনেক রেডি হয়ে এসেছি আজকে আমরা, কারণ আমাদের এটা ফেব্রুয়ারি মাসে কেনা ছিল এই ড্রেস ফেসগুলো, এগুলো এখন হচ্ছে। ভাই চ সামনে, কি করছিস? এরা ফটোই তুলে যাচ্ছে। কেউ রাক্ষসে হাসি আসছে গাইস, আর কেউ ফটো তুলছে। আমি তো তোমরা তো দেখতেই পেলে যে আমরা একটা মনিস্ট্রির এখানে চলে এসেছি, মানে চারিদিকটা এতটা সুন্দর আর মাঝখানে হলো মনিস্ট্রি একটা অনেক বড়। তো আমরা মনিস্ট্রিতে ঢোকার আগে এই জায়গাগুলোতে, এই পতাকার জায়গাগুলোতে এত সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলেছি না, মানে কি বলবো, অসাধারণ ছবি আর ভিডিও আসছিল। সেগুলো দেখার জন্য ইনস্টাগ্রামে চলে যাও, স্টোরিজে চলে যাও, দেখতে পেয়ে যাবে। আর ইনস্টাগ্রামে এখনও ছাড়াও অনেক বাকি আছে। তো যাই হোক, আমরা এখানে অনেক আনন্দ করছিলাম, ফটো তুলছিলাম, আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। তারপর ওখান থেকে চলে গেছিলাম আমরা মনিস্ট্রির ভেতরে। মনিস্ট্রিটা বাইরে থেকে যে দেখতে যতটা সুন্দর, চারিদিকে পাহাড় আর মাঝখানে দাঁড়িয়ে আছে মনিস্ট্রিটার ভেতরে হলো ততটাই শান্তি। মানে যদি তোমরা কোনোদিনও কোনো মনিস্ট্রিতে গিয়ে থাকো, দেখবে ভেতরে গেলে অদ্ভুত একটা শান্তি ফিল হয়, অনুভব হয়। তো যদি না গিয়ে থাকো, আমি তোমাদের রিকোয়েস্ট করবো পাহাড় যাও, পাহাড়ে গিয়ে যে কোনো একটা মনিস্ট্রির ভেতরে গিয়ে শান্ত মতো চুপচাপ বসে থাকো, মানে এরকম শান্তি কোথাও পাওয়া যাবে না। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গিয়ে চলে যাই আরেকটা সাইট সিইংয়ের উদ্দেশ্যে। সেটা হলো একটা খুবই সুন্দর জায়গা। আর সব থেকে বড় কথা, যারা পাহাড় প্রেমী আছো তারা পাহাড়ের একটা এরকম কোনাও পাবে না যেখানে গিয়ে শান্তি পাওয়া যাবে না। পাহাড় মানেই আমার কাছে মানসিক শান্তি, পাহাড় মানেই আমার কাছে মানে কি বলবো, সব জীবনের সব ঝুট ঝামেলা, অশান্তি, মানে কি বলবো, মাথা খারাপ সব, মানে পাহাড়ে গেলেই কোথায় নিমিষে উধাও হয়ে যায়। যারা পাহাড় কোনোদিনও যাওনি তাদেরকে আমি বলবো একবার পাহাড়ে যাও। পাহাড় প্রেমী না হলেও পাহাড়ে বারবার যাওয়ার মন কিন্তু তোমাদের করবেই করবে। তারপর আমরা চলে গেছিলাম এমন একটা জায়গায় যেখানে কিনা বোটিং করা যায়, কারণ বোটিং করা আমাদের খুব ভালো লাগে। আমরা এইখানে আমি আগে কোনোদিনও আসিনি, নীলাভ সৌম্যদীপ এসেছিলো, আমি আর ডোনা এবার প্রথম এলাম। আর আমাদের বোটিং করতে খুবই ভালো লাগে। কলকাতায় হোক যেখানেই হোক আমরা গেলে একটুখানি বোটিং করি, কারণ বোটিং করলে ওই মানে জলের মাঝখানে গিয়ে যেই ফিলটা হয় সেই ফিলটাও খুব ভালো লাগে। তো সেজন্য আমরা চলে গেছিলাম বোটিং করতে। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। আনন্দ আমরা ওখানে গিয়ে কীরকমভাবে আনন্দ করছিলাম, আমাদের কথাগুলো না শুনতে পেলে তোমরা বুঝতে পারবে না। তো সেজন্য আমাদের কথাগুলোও শোনো আর ব্লগটাকেও এনজয় করো। আমার মনে হচ্ছে আমরা ইসেতে চলে এসেছি, বলতো কোথায়? বালি। ইন্দোনেশিয়া। বাবা, ইন্দোনেশিয়া ড্রেন। ও ওয়াও,
400 পাগল নাকি? পারে 400 হলে মেনে পালাতাম। বল তুই ওটাকে দেখি ইন্দোনেশিয়া লাগছে কিনা, লাগছে কিনা বল। কোনটা? ওইটাকে দেখে मैं आती आती तो আমি आती আমি आती আমি आती এতটা ডিপ কিন্তু জলটা। কতটা? এই এতটা যতটা এটা রয়েছে এটা মাছটা একা একা কতটা ডিপ আছে এটা। বাপরে কে ও প্যাডেল করবি? না ও पैसा बड़ा पाए প্যাডেল नहीं है। पहला मेरी को बोलते टिकट। चलो ओदिके जा नहीं ओदिके जा ओदिके जा निकल अरे एदिक দিয়ে তো উঠতে হয় আবার ওদিক থেকে आपको देना पड़ेगा डोना बॉस ये डालू দেখ এদিকে না আরো বড় বানাতে পারত। ও এদিকে যাওয়া যায়? হ্যাঁ ইয়ে জলটা ধরলাম আমি, প্রচন্ড ঠান্ডা। ডোনাকে হেভি লাগছে, ফরেনার লাগছে। গেলো আমরা যাব ওই জঙ্গলে। এখন আমরা একটুখানি ঘুরে ঘুরে যাচ্ছি। এই যে ক্যামেরাম্যান, এই যে মডেল, আমাদের মডেল পোজ দিন। ক্যামেরাম্যান ভালো করে ফটো তুলে নেয়। ড্রাইভার ঠিক করে চালাও। ড্রাইভার বন্ধ করে দিয়েছে। হ্যাঁ ড্রাইভার ছাড় দাও ছাড় দাও। না ওরা ও আমাদের ম্যানেজার আর লিডার আছে। আমাদের লিডার আছে। এই আমি কিন্তু সিকিউরিটি গার্ড আছি। সিকিউরিটি আমি হচ্ছে সেভার। আমি সুইমিং জানি না, আমি তোকে সেভ করব। তোর পিঠে একদম উঠলেই তুই শেষ নিচে। ভাই 1.5 লাখ, ভাই 1.5 লাখ। মাছগুলো মতে ভাই করিস না এই 1.5 লাখ ভেতর ঢোকা 1.5 লাখ ভেতর তোদের ভালো উঠছে ছবিগুলো। আবার ওরাও করতে পারিস ওদিক দিয়েও পারবো, কিন্তু উল্টো হবে আমাদের, উল্টো সাইড হবে। বলেছেন আমাকে এদিকে চাপতে। আরে তুই দেখ এদিকে। আমার কো মডেল আমাকে এই করছে, পাত্তা দিচ্ছে না। কে কো মডেল ও মন। আমি কোনো কথাই বলতে চাই না, আর উল্টো পাল্টা সবাই শুনছিস। ও কো মন আপনার মতো মানে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আবার গাড়ি করে পাহাড়ের বুক দিয়ে চলে বেরিয়েছি আরেকটা গন্তব্যস্থলের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি পাহাড়ে যদি তোমরা শেরপাগাঁওতে আসো তাহলে তোমাদের একদিন কি 2 দিন সাইট সিইংয়ের জন্য রাখলে এনাফ। যদি তোমরা একটা সাইড ঘুরতে চাও তাহলে একদিন রাখলে এনাফ। যেরকম আমরা যেইবার আসি একদিনই রাখি সাইট সিইং ঘোরার জন্য, একবার এক একটা দিকে চলে যাই আমরা। যেমন আগেরবার যখন এসেছিলাম তখন আমরা গেছিলাম ওই ঋষভ, তারপর ওই ঋষভের যেই মানে পাইন ফরেস্টগুলো আছে ওগুলোর দিকে ঘুরেছিলাম, সাঙ্গে ফলস ওগুলোর দিকে ঘুরেছিলাম। আর যেহেতু আমরা সেইবার গেছিলাম অগস্ট মাসে পুরো মনসুনে,
মানে মনসুনে যারা আসবে তাদের একটু আমি কি বলবো কশন দিয়ে দিই, সেটা হলো সেই সময় পোকামাকড় আর জোক এই দুটোর উৎপাত একটু বেশি। সেজন্য তোমরা যারা এটাকে অ্যাভয়েড করতে চাও তারা একটু মানে অক্টোবর নভেম্বর দিকে আসো, কিন্তু অগাস্টে মানে মনসুনে বিশেষ করে এসো না। তো যাই হোক, আর এইবার আমরা এসেছি এই সাইডটাতে, মানে যেখানে এই 365 ভিউ, বোটিং, তারপর হলো ওই মনেস্ট্রি যেগুলো আছে ওই সব দিকে এসেছি। এখন আমরা আছি একটা এরকম জায়গায় যেখানে কিনা একটা ওই কি বলবো পেলিংয়ের মতো একটা ঝুলন্ত ব্রিজ আছে ছোট্ট মোট্ট, যেখান থেকে 365 ভিউ দেখা যায়। আর এই যে সেই জন্য এই জায়গাটার নাম রেখেছে ওরা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। তো সেখানে আমরা আছি, সেখানে এসে আমরা অনেক ফটো তুলেছি। আর ফটো তোলার জন্য অনেক সুন্দর সুন্দর এরকম প্রপ রাখা আছে ওখানে, যেটাকে ইউটিলাইজ করে তোমরা সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে। তো সেখানেই আমরা অনেক ভিডিও করেছি, ব্লগ করেছি, ফটোস তুলেছি, প্লাস নিচে সুন্দর খাবার জায়গাও আছে। তারপর ওখানে বসে আমরা কিছুক্ষণ আড্ডা মেরেছি, কফি খেয়েছি। যেহেতু আমরা প্রাইভেট কার নিয়ে এসেছিলাম সেহেতু আমাদের কোনো তাড়া ছিল না পেছনে তাড়া দেওয়ার মতো। তো সেখানে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি, চা খেয়েছি, ফটোস তুলেছি। সৌম্যদীপ ক্যামেরা নিয়ে গেছিলো, ড্রোন নিয়ে গেছিলো, অনেক ভালো ভালো শর্টস নিয়েছি। আমরা এতক্ষণ ছিলাম 360 ডিগ্রি ভিউ পয়েন্টে। এখন আমরা কোথায় যাচ্ছি আমি জানি না, যেতে যেতে কথা বলবো। কথা বলবো না, সামনে কোথাও ঝর্ণা আছে, আওয়াজ আছে। ভিউটা জাস্ট অসাম। সত্যি কথা বলতে পাহাড়ে এলে না আমার রোদের থেকে বেশি মেঘলা ওয়েদারই পছন্দ। কারণ আমরা যারা নর্থ বেঙ্গলের একটু নিচের দিকে, যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মাথাভাঙা এসব দিকে থাকি, তারা ওইরকম অ্যাটমসফিয়ারেই অভ্যস্ত। কলকাতার লোক মনে করে যে নর্থ বেঙ্গল মানেই ঠান্ডা, একদমই না। নর্থ বেঙ্গলের নিচের দিকে যেগুলো জায়গা আছে, যেগুলো নাম আমি নিলাম, সেগুলোতে বছরের বেশিরভাগ সময় কিন্তু কলকাতার মতনই গরম, হিউমিড এগুলো থাকে। আর কলকাতার লোকজনের কথা তো বাদই দিলাম, আমি যতদিন ধরে কলকাতায় আছি আমি ওরকম মেঘলা ওয়েদার খুব কম পেয়েছি বলেই আমার মনে হয়। তো যাই হোক, তো সেজন্য আমার না পাহাড়ে এসে এরকম রোদ টকটকে ওয়েদার ভালো লাগে না। কিন্তু আনফর্চুনেটলি যেদিন আমরা বেরিয়েছিলাম সেদিন এরকম রোদ টকটকে ওয়েদার, ভীষণ গরম ছিল। আমাদের ড্রেস পোশাক দেখে মনে হচ্ছে না, আমরা উইন্টার পোশাক পরেই বেরিয়েছিলাম, কিন্তু গরম প্রচণ্ডই ছিল। তো যাই হোক, তারপর আমরা ওখান থেকে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে চলে গেছিলাম আমরা লাঞ্চ করতে। আর আমাদের ড্রাইভার দাদা যে আছেন সুমন দা, সে আমাদের এইখানে ফার্স্টে নিয়ে গেছিলো, কিন্তু ওখানে খাবার এতটাই ভালো যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর আমরা পৌঁছতে ওখানে সব খাবার প্রায় শেষ হয়ে গেছিলো। তো তারপর আমরা তার পাশে আরেকটা দোকান আছে, সেখানকার খাবারও খুব ভালো। তো সেখানে গিয়ে সৌম্যদীপ লাঞ্চ করে নিয়েছিল ভাত অনেক রকমের তরকারি দিয়ে করে নিয়েছিল। আর সেই খাবারের কোয়ালিটিও কিন্তু দারুণ ছিল। আর আমি নীলাভ্র আর ডোনা খেয়ে নিয়েছিলাম মোমোগুলোও কিন্তু অসাধারণ ছিল। যারা জানো যে পাহাড়ি মোমোর ব্যাপারই আলাদা। তো যাই হোক, আমরা সেখানে লাঞ্চ করে নিচ্ছিলাম। লাঞ্চ ফাঞ্চ করে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যাব আরেকটা জায়গায়। তো কোথায় যাই তোমরা দেখতে থাকো। আর সবথেকে যেটা বলার কথা সেটা হলো এখানকার মোমোর কোয়ালিটি যেরকম ভালো, এখানকার কোয়ান্টিটিও কিন্তু খুব ভালো। এত প্রাইসটা আমার মনে নেই এখন, প্রাইসটা আমি বলতে পারলাম না, কিন্তু কোয়ান্টিটি খুব ভালো দেয়। মানে একদমই যে কম দেয় তা কিন্তু না। মানে এক প্লেট খেলে বা দেড় প্লেট খেলে কিন্তু তো একজনের পেট অনায়াসে ভরে যাবে সেরকমভাবেই। কারণ আমরা ওখানে 2 প্লেট করে মোমো খেয়েছিলাম, যেহেতু লাঞ্চ আর সকাল থেকে সেরকমভাবে ব্রেকফাস্ট করা হয়নি। সকালবেলায় সেই ম্যাগি না চাউমিন খেয়ে বেরিয়েছিলাম, তারপর আর কেউ কিছু খাইনি। তো যাই হোক, সেখান থেকে লাঞ্চ করে আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো লাভা মনেস্ট্রি। লাভা মনেস্ট্রিতে লাভাতে এসে আসোনি এরকম কেউই হবে না, কারণ লাভা মনেস্ট্রি হলো লাভার একটা ঐতিহ্য বলতে পারো। আর সেই লাভা মনেস্ট্রির সামনেই আছে বিশাল বড় এক মার্কেট, যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র, মানে পাহাড়ি জিনিসপত্র পাওয়া যায়, যেখানে গিয়ে তোমরা তোমাদের লাভড ওয়ান্সদের জন্য পাহাড়ে এসে যদি কোনো গিফটস নিয়ে যেতে চাও সেরকম নিয়ে যেতে পারো। সেই মার্কেটেই আমরা খুঁজে পেয়েছিলাম একটা খুব ভালো বেকারি শপ, যেখানে কিনা ওরা হ্যান্ডমেড এই মানে কেকস, মানে বেকড প্রোডাক্ট বিক্রি করে। তো সেখানে গিয়ে আমরা
আমরা খাচ্ছিলাম কিছু পেস্ট্রিজ, কেক, ব্রাউনি, এগুলো। কেক পেস্ট্রি আমরা খেয়েছিলাম আর ব্রাউনি আমরা প্যাক করে হোমস্টেতে নিয়েছিলাম রাতে খাবো বলে। তো দেখতে থাকো, আমরা খুব মজা করে খেয়েছি। ব্রাউনি নিয়ে যাই আমরা, আর এটা এখানে খাই। এটা খাবি না? এটা তো এটা হ্যাঁ এটা কি নিচে ড্রাই? এটা কি নিচে ড্রাই? সব রেড কালারের যেটা কোন দিন আরেকটা এটা একটা দিন কাপকেক। দাঁড়াও খাবে নাকি জিজ্ঞেস করা খাবে তো? হ্যাঁ দাও, কি ব্ল্যাক ফর একই হয়ে যাবে। কাপকেক একটা দিন, কাপকেক। এই তো এটা দুটো সাইজ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ এটাই এটা। 30 টাকারটা না 25 কোনটা বলছো? এটা 25 বলে, এটা 50। প্রো তো খোল, ওরটা দেখছি, ওর নিজেরটা না। নে कैसा? কোনটা কোনটা? এটা ভালো এটা ভালো हम तुम लोग के लिए मुंह बंद, खाना खाओ। অসাধারণ। তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম লাভা মনেস্ট্রিতে। আর অ্যাকচুয়ালি আমরা সারাদিন ঘুরে ঘুরে এত ক্লান্ত হয়ে গেছি। আর আমার বোন মানে ডোনা ফটো তুলতে এত ভালোবাসে, ফটোজ রিলস বানাতে খুব ভালোবাসে, সেহেতু আমাদের সবাইকে ফটো তোলাতে তোলাতেও পাগল করে দিয়েছিল। এখানে ওই চড়াই ওঠার পর ওপরে উঠে ও বলছিল আমাকে একটা ফটো তুলে দিবি, সেটা শুনে আমরা সবাই হেসে দিয়েছিলাম, তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এখান থেকে এই চড়াইটা উঠতেও আমাদের অনেক কষ্ট হচ্ছিলো, কারণ আমরা মানে ডেড টায়ার্ড ছিলাম ওই দিন, সারাদিন ঘুরে ঘুরে। কিছু বলবি? তুই কিছু বলবি? এদিকে শ্বাস আসছে না তোমরা কথা দিল যতবার আসি ততবার ভালো লাগে। মা ওখানে গিয়েও আমরা ড্রোনে অনেক শট নিয়েছি, কারণ ওখানে যখন আমরা পৌঁছেছি তখন প্রায় বিকেল বিকেল হয়ে গেছিলো, মানে সন্ধে নামার আগ মুহূর্ত। ওটাকে কি বলে, ভোরবেলাটাকে তো ডন বলে, ইংরেজিতে কি বলে ওই সময়টাকে আমি জানি না, বাংলাতে বলে গোধূলি। ঠিক আছে, তখন গোধূলির যেই পড়ন্ত সূর্যের যেই আভাটা আকাশে উঠছিল, সেটাতে সিনারিটা জাস্ট অসাম লাগছিল। আর ওখানে বসে আমি আমার বাড়িতেও ভিডিও কল করেছিলাম। অ্যাকচুয়ালি আমার বাবাও পাহাড় প্রেমী, তার থেকেই হয়তো আমি সেই সেটা পেয়েছি, পাহাড়ের প্রেমটা পেয়েছি। তো যাই হোক, সেখান থেকে বসে আমি বাবাকে ভিডিও কল করেছি, মা বাবাকে দেখিয়েছিলাম ভিউটা। আর ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ ছিল। তোমরা দেখতে পাবে যখন ড্রোনটা ওইদিকে উঠবে। এই 1, 2 আর 3, এই দেখো, এই হলো সেই ভিউটা। এখানে ক্যামেরাবন্দি আমি সেভাবে করে করতে পারিনি, বাট অসাধারণ ছিল ভিউটা। ওখানে বসে জাস্ট আমি তাকিয়েছিলাম এই দিকটাতে। তো যাই হোক, ড্রোনটা অনেক দূর চলে গেছিলো, আর আমরা ড্রোনের শটগুলো আমি ওর থেকে এখনও নিতে পারিনি। অ্যাকচুয়ালি আসার পরেই অনেক কিছু চলছে। বাড়িতে একটা দিদির বিয়ে ছিল, আমার শরীর খারাপ হয়ে গেছিলো। তারপর হলো তোমার ওয়েডিং সিজন শুরু হয়ে গেছে। আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, যারা যারা জানো তারা জানো, আর যারা যারা জানো না তারা জেনে নাও।
তো ওয়েডিং সিজন শুরু হওয়ার জন্য আমিও ভীষণ বিজি হয়ে পড়েছি, যার জন্য এই ব্লগগুলো আনতেও অনেকটা টাইম লাগছে। তো যাই হোক, ওখান থেকে ফেরার পথে একটা শপে আমরা দাঁড়িয়েছিলাম কিছু জিনিস কেনার জন্য, আর সেখান থেকে ফেরার পথে এই ভিউটাও আমরা দেখতে পাই, জাস্ট অসাম। তারপরে আমরা বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট ফেস্ট নিয়ে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম, কারণ আমরা ভীষণ টায়ার্ড ছিলাম সারাদিন ঘুরে ঘুরে। আর সেদিনেও খুব ভালো খাবার দাবারের ব্যবস্থা ছিল রাতে। আর মানে সত্যি নীলাব্রদের রিসর্টে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন মানে ঘর, তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন এদের খাবার দাবার, হাইজিন মেনটেন মানে দারুণ। তো যাই হোক, আমরা খাবার দাবার খেয়ে নিয়েছিলাম, তারপরে আমরা শুয়ে পড়েছিলাম। সেদিন আমরা বেশি আর লেট করিনি। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। আলু ভাজা মোটা কতটা শেষ করেছে? আমি একবারই খেয়েছি। ডাল খাবো না আমি, আমি ডাল খাবো না। নিজের পেটটা একবারে বার। আমাকে নিম্বু দে, পেঁয়াজ নিম্বু সব নেবো, শুধু ডাল নেবো না। নিলাম, আলু ভাজা দিয়ে আধেক ভাত শেষ করিস না, চিকেনটা নেই। হ্যাঁ চিকেন নেই। পেঁয়াজ আমাকে দে। কোনটা? পর্ক। ইস, আমি চিকেন নেবো, চিকেন দিয়ে দে। হ্যাঁ আমাকে চিকেন দিয়ে দে, ওকে চিকেন দিয়ে দে, তারপর তোরা পর্ক পর্ক যা পর্ক। জল আছে না? আমাকে ভাতের ওপর দিয়ে বা সাইড দিয়ে চিকেন দিয়ে দেয়। তো গুড মর্নিং, সকালবেলায় উঠেই আমরা সবাই মিলে রেডি হয়ে নিচ্ছিলাম, মানে প্রিপেয়ার্ড হচ্ছিলাম ট্রেকিংয়ে যাওয়ার উদ্দেশ্যে। ট্রেকিং মানে আমরা ট্রেকিং করব বলে রেডি হচ্ছিলাম না, আমরা জাস্ট ওইখানে ঘুরতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। অ্যাকচুয়ালি শেরপাগাঁওতে নীলাব্রদের রিসর্টের সামনে বলেছিলাম না, দেখিয়েছিলাম তোমাদের প্রথম ব্লগে, যে ওখানে একটা বড় মাঠ আছে। ওই মাঠটার উল্টো দিকেই মানে একটা বড় খাই আছে, মানে 22-44 কিলোমিটার ট্রেকিং, 22 কিলোমিটার নিচে 22 কিলোমিটার ওপরে ওঠার রাস্তা, ঠিক আছে? তো সেই 22 কিলোমিটার নিচে নেমেছি আমরা ট্রেক করে, আবার 22 কিলোমিটার উপরে উঠেছি আমরা ট্রেক করে। এই সময় যে আমরা বসেছিলাম না, এই সময় আমরা জানতাম না যে আমরা 22 কিলোমিটার ট্রেক করে নিচে নামবো। তখনও বাজে সকাল 10:30 কি 11টার মতো। তখনও আমরা কনফিউজ যে আমরা কি নিচে যাব কি যাব না। তো ডোনা আমাদের এনসিসির পাবলিক, এনসিসি করে ও, সেজন্য ও আমাদের প্রায় রীতিমতো লাথি মেরে মেরে নিয়ে গেছে নিচে। তো ফুল ক্রেডিট গোজ টু ডোনা। সেই ট্রেকিংটা মানে আমরা যতটা বেশি টায়ার্ড হয়েছি ওই ট্রেকিংটাতে, নিচে গিয়ে ভিউটা দেখার পরে আমাদের মনে হয়েছে যে ওয়ার্থ ইট, যেই কষ্টটা আমরা করেছি সেই কষ্টটা সত্যি ওয়ার্থ ইট। ওখানে নিচে গিয়ে সেটা মনে হয়েছে, কিন্তু ওপরে ওঠার সময় মানে সৌম্যদ্বীপের আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছে। সবাই কেউ শ্বাস নিতে পারছি না, কেউ কিছু মানে দম ফেলতে পারছি না। কতবার যে মানুষের বাড়ি থেকে ওই মানে খাইয়ের মাঝে মাঝে মানুষের বাড়ি আছে, ওখানে থাকে তারা, তো সেখানে তাদেরকে ডেকে ডেকে জল খেয়েছি, বসেছি 14 বার, এরম করে করে আমরা উঠেছি ওপরে। তো নিচে নামতে অতটা অসুবিধে না হলেও উঠতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু তবুও বলবো, নিচে গিয়ে আমরা যেই ভিউটা পেয়েছি বা যে ভিউটা দেখেছি সেটাতে আমাদের ওয়ার্থ ইট লেগেছে। আর জায়গাটার নাম হলো গীতখোলা। যারা যারা গেছো তারা অবশ্যই কমেন্টে জানিও যে কোনোদিন গেছো কি না এই গীতখোলা ঝর্ণার ওখানে ট্রেক করে নিচে নেমে, কারণ ওখান থেকে কোনো গাড়ি ওপরে যায় না আর কোনো গাড়ির নিচে নামে না, সেজন্য গাড়ি করে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। যারা গেছো তারা অবশ্যই ট্রেক করেই গেছো, আর যারা যাওনি তারা যদি সম্ভব হয় একবার
বুকে দম নিয়ে করে দেখিও, আমরা করে দেখিয়েছি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আমাদের কথাগুলো না শুনলে বোঝা যাবে না যে আমরা কতটা মজা করেছি বা কতটা আমাদের শরীরের ওপরে চাপ গেছে। তো দেখতে থাকো ব্লগটা। কেন কি করলি তুই? আমরা কতক্ষণ ট্রেকিং করলাম? হ্যাঁ, 2 ঘন্টা, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা ট্রেকিং করে এসছি। এবার ফিরবো আমরা 2 ঘন্টায়, টার্গেট রেখেছি। হবে 2 ঘন্টায় হবে, আমরা ট্রাই করতে হবে। জলটা কেমন ঠান্ডা ছিল? কেমন ঠান্ডা? সত্যি মনে হচ্ছে বরফ জলে পা দিবি। এটা বরফ মেল্ট হয়ে এটা কি বেরোলো? তো এই হলো সেই জায়গাটা যেটা তোমরা এতক্ষণ দেখলে। মানে এটা ক্যামেরায় বোঝা যাবে না যে কি জায়গা বা কি ভিউ, কারণ ওখানে না বসলে, ওখানে জলে পা না ডোবালে বোঝা যাবে না যে কি জিনিস বা কি জায়গা। তো ওখানেও ওরা ড্রোনটা ক্যারি করেছিল আর ভীষণ সুন্দর সুন্দর শট নিয়েছে, ভীষণ সুন্দর সুন্দর মুভমেন্ট ক্যাপচার করেছে। ওখানে আমরা পাথরের ওপর বসে অনেকক্ষণ আড্ডা মেরেছি। আমরা প্রায় 3.5 ঘন্টা ট্রেক করে নিচে নেমেছি। প্রায় আমরা 11টা থেকে শুরু করেছি, আমরা 1:30 বা 1:45 সময় গিয়ে পৌঁছেছি। আবার ওখান থেকে 1:45 সময় রওনা দিয়েছি, আমরা 4টে, 4:30, 4:45টার মধ্যে আবার চলে এসেছি। এখানে এদের ট্রেক শেষ হচ্ছে না, আর আমার তো ভয় লাগছে যে আমরা 3 ঘন্টা মানে নামতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো। এখন উঠতে যে কি হবে কে জানে। এখানে এসে তো ভালোই লাগে, এরকম ভিউ কার না ভালো লাগে, কিন্তু কি হবে কে জানে, দেখা যাক। যদি সুস্থ সবল উঠতে পারি, কারণ রাস্তায় দুজনের সাথে দেখা হয়েছে, দুজনেই বলেছে ওপরে উঠলে রাতে ডাক্তার লাগবে, হসপিটালে ভর্তি হতে হবে, অনেক কথা। দেখা যাক কী হয়, সুস্থ মতো উঠে গেলে দেখা হবে। সত্যি সুস্থ সবল মতো উঠতে পেরেছিলাম বলেই আবার ব্লগটা কন্টিনিউ করেছি। তো আসার পরে আমি আর নীলাব্রত ঘুম, কিন্তু সৌম্যদীপ আর ডোনা আবার বেরিয়েছিল বাইক নিয়ে ঘুরতে লাভাতে। তো ওরা ঘুরে টুরে এসছে। তারপরে আমি, ডোনা, এমা আর ইউভান, এই এমা আর ইউভান হলো এখানকার যে এঞ্জেলদির ছেলে আর এঞ্জেলদির ননদের ছেলে। তো ওদের সাথে আমরা খুব ভালো মতো মিশে গেছিলাম, আমরা খুব এনজয় করেছি ওই রাতটা, কারণ ওটাই আমাদের লাস্ট ডে, মানে লাস্ট নাইট ছিল ওখানে। তো তারপর আমরা অনেক মজা টজা করেছি, গল্প করেছি সারা রাত। তো যাই হোক, আর সত্যি ওখান ট্রেক থেকে ওঠার সময় আমাদের দুজন বলেছে যে তোমরাও যদি সুস্থ সবল ওপরে ওঠো তাহলে ভগবানের আশীর্বাদ, আর যদি না থাকে ভগবানের আশীর্বাদ তাহলে ওপরে উঠে হসপিটালে ভর্তি হতেই হবে, কারণ এই এত উঁচুতে ট্রেক করে উঠে কেউই সুস্থ থাকে না। কিন্তু সত্যি ভগবানের অশেষ আশীর্বাদ যে আমরা সবাই অনেক 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 বেশি সুস্থ ছিলাম। একটু টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু ঘুমটুম দিয়ে উঠে আবার সবাই ফ্রেশ হয়ে গেছি। তো যাই হোক, তারপরে আমি, ইউভান আর এমা আর ডোনা সবাই মিলে খুব এনজয় করে নিয়েছিলাম। আর তারপরে সেদিন রাতে করেছিলাম আমরা বারবিকিউ। আর যেহেতু খুব ঠান্ডা পড়েছিল, বাইরে ভীষণ ওশ পড়ছিল আর ঝিরঝিরি বৃষ্টিও পড়ছিল, সেই জন্য বাইরে আমরা বারবিকিউ করতে পারিনি। আমাদের বারবিকিউ করে দিয়ে দিয়েছিল রুমে।
আমরা সেগুলো খাচ্ছিলাম। কিন্তু আমাদের সৌম্যদীপ বাবা জীবনের তো কোনো কিছুতেই হয় না, কারণ ও কুকিং করতে খুব ভালোবাসে, তো সেজন্য আবার মোমবাতি ধরিয়ে সেগুলোকে এক্সট্রাভাবে পুড়িয়েছে। তো যাই হোক, তার পরের দিন সকালবেলায় ঘুম থেকে টেনে তুলে দিয়েছে 6:30টার সময় ডোনা, কারণ ও শরীরটা একটু খারাপ করে গেছিলো, সেজন্য সকালবেলায় ও উঠে পড়েছিল বলে সবাইকে ঘুম থেকে তুলে দিয়েছিল। আমাকে বসিয়ে রেখে 3জন দেখো শুয়ে রয়েছে, ওই সাইডে ঘুপটি মেরে শুয়ে রয়েছে ডোনা, আর আমার কোলে মাথা রেখে সৌম্যদীপ আর নীলাব্র। তো এরা দুজন মানে কি বলবো, এরা দুজন এই কদিন আমাদের সকালবেলায় তুলে দিয়েছে, আর আজকে লাস্ট দিন ডোনা তুলে দিয়েছে। সেজন্য আমাদের সারা দিন কোনো দিনই আর সেভাবে করে ভালো মতো ঘুমোতে পারিনি সকালে আমরা। তারপর ওখান থেকে আমরা বেরোনোর জন্য রেডি হয়ে গেছিলাম, এবার বাড়ি ফেরার পালা। আর দেখি এমা খুব সুন্দরভাবে রেডি হয়ে এসছে, তো ওকে নিয়ে আমরা কিছুক্ষণ খেলছিলাম। খুবই সুইট বাচ্চাটা, খুবই কিউট, এত সুন্দরভাবে মিশে যায়। কোনো দিনও আমাদের মানে ডোনাকে দেখেনি, তবুও ডোনার সাথে এত ভালো মতো মিশে গেছিলো। আমি যখন আগে এসেছিলাম তখন ও জন্মাইনি, তো এইবার ও আমাকেও প্রথম দেখেছে। নীলাব্র সৌম্যদীপকে আগেও দেখেছে, কারণ ওরা মাঝে এসেছিলো। তো যাই হোক, তারপর সেখান থেকে আমরা সবাইকে টাটা বলে বেরিয়ে যাই। আর বেরোনোর আগে এঞ্জেল দি আমাদের খুব টেস্টি ম্যাগি বানিয়ে খাইয়েছিল, আর এঞ্জেল দির হাতের রান্না সত্যি অসাধারণ। তো ম্যাগিটাও বানিয়েছিল জাস্ট ফাটাফাটি। তো সেখান থেকে পেট ভরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম। আর যেহেতু ডোনার শরীরটা সত্যি ওই দিন খারাপ ছিল, এর আছেই মানে এর যেখানেই যায় লাস্টের দিন এর শরীর খারাপ করবে। তো যাই হোক, ট্রিপটা ওভারঅল দারুণ মজায় কেটেছে, খুব ভালো কেটেছে। কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেকবার পাহাড় থেকে ফেরার সময় আমার মনটা এত খারাপ থাকে যে কি বলবো। শুধু ফ্রেন্ডসদের সাথে না, যখন ফ্যামিলির সাথেও ঘুরতে যাই তখনও আমার মন খুব খারাপ থাকে। তো সেখান থেকে নামার পথে আমরা চেলে অনেকক্ষণ বসেছি, আড্ডা মেরেছি, খাওয়া দাওয়া করেছি। তারপর সেখান থেকে আমরা বাড়ি চলে এসেছি। সেখান থেকে আমরা মালবাজার পর্যন্ত এসেছি, সেখান থেকে আমরা শিলিগুড়ি পর্যন্ত এসেছি। শিলিগুড়িতে এসে ওখানে মার ডিউটি ছিল, তো মার সাথে আমি বাড়ি চলে এসেছি। আর ওরা সবাই বাসের বুকিং ছিল ওদের, বাস করে কলকাতা পৌঁছে গেছে। তো দ্যাটস ইট ফর দ্য ভিডিও। ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। টাটা।